সুপ্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে S-400-এর কথা কেন বললাম সেভেন সিস্টারে। হ্যাঁ, সেভেন সিস্টারে S-400 না, আরও অনেক কিছু হয়েছে যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো। যেমন দেখেন, এই সেভেন সিস্টার কোনগুলো? সেভেন সিস্টার হচ্ছে যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি অঞ্চল বা 7টি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত। কারণ বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত, এবং এই 7টি অঞ্চল যাকে সেভেন সিস্টার বলা হয়, এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া, এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জি সহ মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট অফ করে দিবার হুমকি দিচ্ছিলেন, এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনও এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে, পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের, এই 7 অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে। আর সেই কারণেই আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন, এবং এর পরবর্তী ভিডিও করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন, এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে, এটা মানে আগে কাঁটাতারের বেড়া হতো, সেটা এখন সে কাঁটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন, বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন, এই ছবিটা সেম এইভাবে এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে। এটা প্রায় 75% কার্যক্রম শেষ হয়ে গেছে। 25% বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে, যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি, তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে। আর এই বেড়াটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 12 ফিট উচ্চতা একটা বেড়া, তার উপরে আছে আপনার কাঁটাতার, কাঁটাতার উপরে কাঁটাতার আছে, এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় 3.5 থেকে 4 ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয়, এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সর লাগানো হয়েছে, এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা, ফেস ডিটেক্টর, এগুলো বসানো হয়েছে। তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো 4 কিলোমিটার এলাকায় অ্যাট এ টাইম রিয়েল টাইম ছবি সহ অ্যালার্ম বেজে উঠবে, সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই 4 কিলোমিটারের সৈন্য, পুলিশ, বিডিআর, বিজিপি, যা যা আছে সবাই। এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম, যেটা সেটা হচ্ছে, ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতাও নেই। যদিও কেউ একটা ইঁদুরও যায়, তাতেও এই অ্যালার্ম বেজে উঠবে, খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায়, এমন 4 কিলোমিটার আপনাকে বললাম, যেখানে হবে তার থেকে ডানে 2 কিলোমিটার, বামে 2 কিলোমিটার, 4 কিলোমিটার এলাকা অ্যাট এ টাইম আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে, এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এবং এখানে এমন শোনা যাচ্ছে 11,000 ভোল্টের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন এন্ড দেয়ার, মানে কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে 11,000 ভোল্টের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে, ওখানে মরবে, এই অবস্থা রেখেছে। এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার S-400, যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই এয়ার ডিফেন্স আছে, এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে S-400, এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মোস মিসাইলের লঞ্চ প্যাড, ওগুলো ওখানে প্রস্তুত। এছাড়াও রাফাইল বিমান রাখা হয়েছে 1 বা 2 স্কোয়াড্রন, এবং সুখয় 35 আছে, থান্ডার বিমান আছে, এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে। এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশানে যেতে পারে। ভৈরব ব্রিগেড, আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে শক্তিশালী ব্রিগেড, এরা পাহাড়ে পর্বতে গুর্খাদের মতো, গুর্খা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে। আর সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে এই কাঁটাতার দিয়ে, সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে,
এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন, সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে। তার টোটাল প্রস্তুতি। এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও, মানে যেখানে কাশ্মীর, যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে। তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ, এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে, অ্যাট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই, ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে ম্যাসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে $120 মিলিয়ন সম্ভবত গত 1.5 বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য। এমনভাবে সিকিউর করেছে যে এখন 7 সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার, 7 সিস্টার উড়িয়ে দিব, গুড়িয়ে দিব, এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে, কিন্তু করার কিছু নাই। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে। আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে। হ্যাঁ, এখন একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর। 7 সিস্টার আর বাঙালি, তোমরা 7 সিস্টার আর ভাঙতে হবে না। ওই 7 সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের 2 সিস্টার, 2 চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে 9 সিস্টার করে ফেলবে। এরপরে আমরা হয়ে যাবো ব্লকড। এবং বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে, জাহাজ, যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আকস্মিক আমেরিকা সফর এবং একে ঘিরে তৈরি হওয়া জল্পনাগুলো বর্তমানে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূ রাজনীতি এবং কূটনীতির প্রেক্ষাপটে এই বিষয়টিকে সহজভাবে ও যুক্তিনিষ্ঠভাবে বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। একটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যখন জরুরি ভিত্তিতে ডাকা হয় তখন তার পেছনে সাধারণত 3টি প্রধান কারণ থাকে: আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের লড়াই। এছাড়া কৌশলগত ভারসাম্য, বাংলাদেশ যেন কোনো বিশেষ অক্ষ, সেই অক্ষের যেমন চীন, পাকিস্তান, তার দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে সেটা নিশ্চিত করা। এবং তৃতীয়ত অভ্যন্তরীণ স্থিতিশীলতা, মানে নির্বাচনের আগে দেশে কোনো ধরনের চরমপন্থা বা অরাজকতা সৃষ্টির ঝুঁকি আছে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের আদান প্রদান। খলিলুর রহমানের দুবাই থেকে সরাসরি আমেরিকা ছুটে যাওয়া ডাক পাওয়ার সাথে সাথেই এটি প্রমাণ করে যে বিষয়টি সময় সাপেক্ষ, মানে সময় তো দেয়া হয়নি, বরং খুবই তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট ছিল, জরুরি তলব। তবে জনমনে প্রচলিত জল্পনাগুলোর সবকটি সত্য হবে এমন নয়। বড় দেশগুলোর কূটনীতি অনেক সময় চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্যের রাজনীতির উপরে নির্ভর করে। এখন দেখা যাক বিভিন্ন মহলে খলিলুর রহমানের যাওয়া নিয়ে যে জল্পনাগুলো চলছে এবং ওই আগের যে 3টি কারণের কথা বললাম সেইগুলোর ভিত্তি করে একটু বিস্তারিত সেই জায়গাগুলো আমরা আলোচনায় নিয়ে আসি, দেখি সেই জল্পনাগুলো যেগুলো চলছে সেগুলো কি রকম। প্রথমে দেখা যাক খলিলুর রহমানকে যেরকম জরুরিভাবে ডেকে পাঠিয়েছে আমেরিকা, সেটাকে আমন্ত্রণ বলবো না জরুরি তলব বলবো? কূটনৈতিক ভাষায় কোনো স্বাধীন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাকে অন্য দেশ সাধারণত তলব করতে পারে না, তবে জরুরি আলোচনা বা বিশেষ আমন্ত্রণে ডেকে পাঠানো হয়। খলিলুর রহমান যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাই তার এই সফর নিশ্চিতভাবেই কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বা কৌশলগত আলোচনার ইঙ্গিত দেয়। তবে আমেরিকা যেহেতু দুনিয়ার সবচেয়ে তাকতবর দেশ, শক্তিশালী দেশ, এবং তার কাছে বাংলাদেশ পাহাড়ের কাছে একতাল মাটির ঢিপির মতো, সুতরাং
কেউ যদি আমন্ত্রণ শব্দের বদলে তলব কথাটি ব্যবহার করেন, এক্ষেত্রে করতেই পারেন, ভুল কিছু হবে না। এবার আসা যাক কেন এই জরুরি তলব। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এক নয় বেশ কয়েকটি কারণে ডাক পেয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং এই জল্পনাগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু জল্পনাগুলো খুব চলছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীন ও পাকিস্তানের মধ্যে কদিন আগে বেজিংয়ে এক উচ্চ পর্যায়ের জোট তৈরি হয়েছে এবং সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার জানুয়ারি ৩ থেকে ৫ চীন সফরে ছিলেন। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতা মন্ত্রীদের সঙ্গে কয়েক দফা, প্রায় যা খবর তাতে প্রায় ৭ দফা ৮ দফা উচ্চস্তরীয় বৈঠকে বসেন। সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে অচল হয়ে যাওয়া যে সার্ক, সাউথ এশিয়ার যে একটা সংস্থা, তার বিকল্প একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এই সংগঠনটি পাকিস্তান চায় ভারত বিরোধিতার একটা অস্ত্র হিসেবে ভারতের বিমস্টেক সংগঠনের বিরুদ্ধে। খবরে এটাও প্রকাশ যে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই ইসাক দার ফোন করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন ওই সংগঠনে যোগ দিতে যে এক পায়ে খাড়া বাংলাদেশ সেটাও জানিয়ে দিয়েছেন, কারণ ভারত বিরোধিতা পাকিস্তানের মতোই বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্রধর্ম। ভারত বিরোধিতা ঠিক সেভাবে কিন্তু চীনের রাষ্ট্রধর্ম নয়, কিন্তু তাদের নজরে আছে আমেরিকার বিরোধিতা। ইন্দো প্যাসিফিকে চীনকে বাড়তে দিতে চায় না আমেরিকা, আবার চীনও চায় নিজের প্রভাব বাড়াতে, আবার ওই যে ভারতও চায় চীনের প্রভাব রোধ করতে এবং সেই সঙ্গে নিজের প্রভাব বাড়াতে। অর্থাৎ চীনের বিরুদ্ধে ভারত আর আমেরিকার জোট, আবার ভারতের বিরুদ্ধেও পাকিস্তানের জোট চীনের সঙ্গে। যে যার জোটকে শক্তিশালী করবার জন্য টানছে বাংলাদেশকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে বলার অপেক্ষা রাখে না, তাই ভারত সরাসরি কথা বলছে না বাংলাদেশের সঙ্গে। এগিয়ে এসেছে আমেরিকা। খলিলুরকে তলব সে কারণে, এবং আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে এই কথাটি বলে দেয়া বা এই হুঁশিয়ারি দেয়া যে চীনের সঙ্গে হবনবিং, বেশি মেলামেশা আদৌ পছন্দ নয় আমেরিকার, সুতরাং এগিয়েও না। দ্বিতীয় যে বড় কারণ এই প্রসঙ্গে, খলিলুরের এই হঠাৎ জরুরি তলব পেয়ে যাওয়া প্রসঙ্গে, সে কারণটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর এবং পাকিস্তান থেকে চীনের তৈরি যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত। যদি বাংলাদেশ পাকিস্তান বা চীনের সাথে বড় কোনো সামরিক চুক্তিতে জড়ায়, তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা উদ্বেগ যেমন বাড়িয়ে দেয়, তেমনি আমেরিকার যে ইন্দো প্যাসিফিক কৌশল তার সাথেও সাংঘর্ষিক হয়। আমেরিকা সবসময় চায় তাদের মিত্ররা যেন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীল না হয়, এবং এই কথাটা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে গোপন বোঝাপড়া হয়েছে সেখানেও এটা বলে দেয়া আছে। এই জল্পনা যারা করছেন তাদের এটা সত্যি হওয়ার অনেক কারণ আছে, তবে খলিলুর রহমানকে ডাকার মূল কারণ হতে পারে তাই বাংলাদেশের সামরিক ভারসাম্য রক্ষা এবং আমেরিকা সহ পশ্চিমা ব্লকের সাথে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখা। তৃতীয়ত, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন দেবার ব্যাপারে আমেরিকা বেশ কিছুদিন ধরে বলে আসছে, তবে সরাসরি কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে রাখা বা না রাখার বিষয়ে আমেরিকা সাধারণত নির্দিষ্ট নির্দেশ দেয় না। তারা বরং একটি প্রক্রিয়া বা পরিবেশ তৈরির উপরে জোর দেয়,
কিংবা পেছন থেকে খেলে বন্ধ করে দেয় দেশের এই ব্যাপারটা। যেমন কয়েকদিন আগে দেখুন মায়ানমারে ভোট করলো সেখানকার সামরিক শাসক, সেই নির্বাচনে আং সান সু চির দল নির্বাচন বয়কট করেছিল। যদিও বাংলাদেশের শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি, করার কথাও বলছে না, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে দিয়েছে সরকার। ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে। এই দাবি প্রথম থেকেই ভারতও করে আসছে। খলিলুর রহমানের সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয়। আমেরিকা বিশেষ কোনো নির্দেশ দিতেই পারে বলে জোর জল্পনা আছে বিশ্লেষকদের মধ্যে, এবং সেই জল্পনায় যথেষ্ট যুক্তিও আছে। চতুর্থত, অন্তর্বর্তী সরকারের প্রধান পদ থেকে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়া, তাকে বলে দেয়া আপনি পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে আপনার খুশি মতো আপনি ফ্রান্সে যান, কারণ ফ্রান্সে তার বহু কয়েকশো কোটি ডলারের তার বিনিয়োগ আছে ফ্রান্সে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আমেরিকার সমর্থন এখন অনেকটা নড়বড়ে হয়ে গেছে। এর বেশ কিছু কারণ আছে, তার মধ্যে ইউনূসের আমলে মানবাধিকারের তীব্র যে সংকট সেটা প্রধান। একই সঙ্গে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু হত্যার বাড়াবাড়ি এবং সেটা রুখতে সরকারের ব্যর্থতা। এছাড়া ইউনূস সরকারের প্রশ্রয়ে যেভাবে মৌলবাদীরা দেশের দখল নিচ্ছে সেটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তাই তার পদত্যাগ নিয়ে আমেরিকার চাপ দেওয়ার বিষয়টি অন্তত এই